বাংলাদেশের পক্ষ থেকে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার শুরু করে। প্রথম বল থেকে সিঙ্গেল নেওয়ার পর সৌম্য সরকার স্ট্রাইকে আসার পরে দেখা যাচ্ছে সৌম্য সরকার 5টি বল খেলার পর লোকেশ রাহুলের হাতে অত্যন্ত সহজ মানে একটি ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে সৌম্য সরকার। হ্যালো ভিউয়ার্স, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ যে ম্যাচটা হয়েছে এর রেজাল্ট হয়তো বা সবাই জানেন, তবে বাংলাদেশ যে হারছে এটা কেন হারছে, কীভাবে হারছে সেগুলো এক্সপ্লেইন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই কাজল এনিটেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেইন করব বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ কীভাবে ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হয়ে গেল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে শুরুতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে টসে জিতে নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের পক্ষ থেকে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার শুরু করে। প্রথম বল থেকে সিঙ্গেল নেওয়ার পর সৌম্য সরকার স্ট্রাইকে আসার পরে দেখা যাচ্ছে সৌম্য সরকার 5টি বল খেলার পর অনেক সহজভাবেই লোকেশ রাহুলের হাতে অত্যন্ত সহজ মানে একটি ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে সৌম্য সরকার। ওয়ান ডাউনে আমাদের বাংলাদেশের দুর্ধর্ষ ক্যাপ্টেন সবার পরিচিত লর্ড শান্ত ওরফে নাজমুল হোসেন শান্ত হাসিদ রানার বলে ডিপ মিড উইকেট অঞ্চলে বিরাট কোহলির হাতে অত্যন্ত একটি সহজ ক্যাচ তুলে দিয়ে আবারও প্যাভিলিয়নের হাত ধরে নাজমুল হোসেন শান্ত। তার স্কোর 2 বলে 0। এরপরেই মাঠে নামে মেহেদী হাসান মিরাজ, যাকে আমরা বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে তুলনা করতে পারি। সে 10 বল থেকে 5 রান করে। মোহাম্মদ সামির বলে স্লিপ অঞ্চলে অত্যন্ত সহজ ক্যাচ তুলে দিয়ে তিনিও প্যাভিলিয়নের হাত ধরেন। এরপর আকসার প্যাটেলের বলে 25 বলে 25 করে তানজিদ হাসান তামিম এবং যথাক্রমে আমাদের বাংলাদেশের জনপ্রিয় মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম 1 বলে 0 রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দেয়। এরপর শুরু হয় বাংলাদেশের টার্নিং পয়েন্ট। জাকের আলী এবং তৌহিদ হৃদয়ের কথা আজকে না বললেই নয়। তৌহিদ হৃদয় 100 এবং জাকের আলীর 114 বল থেকে 68। এরপর রিয়াসাদ আজম 12 বল থেকে 18 রান, যথাক্রমে তানজিম হাসান সাকিব 4 বল থেকে 0, তাসকিন আহমেদ 6 বল থেকে 3। মোটামুটি বলতে গেলে এরপর থেকে আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় বাংলাদেশের দলীয় স্কোর 228 রানে গিয়ে ঠেকে। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ টিমের স্কোর। আসলে বাঙালি হিসেবে এটা কি আমাদের কাছে, আমরা বাংলাদেশ জাতীয় টিমের কাছ থেকে এটা আশা করি? কোথায় গেল 2015 সালের মাশরাফি বিন মুর্তজার টিম? এখানে দেখা যাচ্ছে যে তানজিদ হাসান, সৌম্য সরকার, শান্ত, মেহেদী হাসান মিরাজ, এটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার। এইখান থেকে আমরা 25-0-0-5, এটা কি একটা টপ অর্ডার, একটা কান্ট্রির টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে এক্সপেকশন? সৌম্য সরকারের যে আউটটা, মোহাম্মদ সামির একটা অত্যন্ত সহজ মানের বল থেকে লোকেশ রাহুলের হাতে যে ক্যাচটা তুলে দিল, এটা কি একটা টপ অর্ডার ব্যাটসম্যানের কাছ থেকে আশা করা যায়? আচ্ছা, এরপর নাজমুল হোসেন শান্ত, আমাদের লর্ড শান্ত, বাংলাদেশ দলের অধিনায়ক, তার কাছ থেকে আমাদের আশা কতটুকু? প্রথম ওভারেই মোহাম্মদ সামির বলে যখন সৌম্য সরকার আউট হয়ে চলে গেলেন প্যাভিলিয়নে, এরপর কি ইন্ডিয়ার মতো একটা টিমের সাথে খেলাধুলা চলতেছে, এইখানে নাজমুল হোসেন শান্ত একজন বাংলাদেশ দলের অধিনায়ক, স্বীকৃত ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, সে এসে মানে বিরাট কোহলির হাতে যে ক্যাচটা তুলে দিল আমরা দেখলাম, কাভার অঞ্চলে শুধু ব্যাটটা শো করে মনে হচ্ছিল যেন সে ক্যাচ শেখাচ্ছে, এরকম একটা আউট হয়ে গেল। এরপর আসা যাক মেহেদী হাসান মিরাজ, যাকে আমরা জাতীয় দলে রেখেছি আমাদের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের যে জায়গাটা, তাকে বসাবো সেই জায়গাটায়। মেহেদী হাসান মিরাজ অত্যন্ত ভালো মানের একজন অলরাউন্ডার, আমরা সবাই জানি। ইন্ডিয়ার মতো একটা ভালো টিমের সাথে আজকে এত একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সে যখন মোহাম্মদ সামির বলে স্লিপ অঞ্চলে শুভমান গিলের হাতে ক্যাচটা তুলে দিল, আসলে এটা কি আমরা আশা করছিলাম তার কাছে? এই এমন একটা দলের কন্ডিশন যেখানে 2 ওভার খেলার সাথে সাথেই 2টা উইকেট চলে গেছে, উচিত কি একটা টপ অর্ডার ব্যাটসম্যান বা মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এসে দলের হালটা ধরা? আজকে যে একটা পরিস্থিতির উপর দিয়ে বাংলাদেশ যাচ্ছে বা গিয়েছিল, ওই সময় যদি মেহেদী হাসান মিরাজ আর একটু ধরে রাখতো, অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা যদি ধরে রাখতো, পাওয়ার প্লেটা থেকে মিনিমাম 50 বা 50+ স্কোর, 55, 2 উইকেট, অত্যন্ত ভালো হতো না? এরপর তানজিদ হাসান তামিমের দিকে যখন আমরা তাকাবো, সে অত্যন্ত ভালো মানের শুরু করলেও তার ব্যাট থেকে আমরা 4টা 4-এর মার পেয়েছি। 25 বল থেকে 25 রান। বাংলাদেশ টিম যখন তার উপর একটা ডিপেন্ড করতেছিল যে অনেক ভালো কিছু পাবে তার কাছ থেকে, তখনই দেখা যাচ্ছে যে সে আকসার প্যাটেলের বলে অত্যন্ত সহজ মানে একটা ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে চলে গেল। এরপর দলের যখন এমন পরিস্থিতি 35 বা 40 রানের মধ্যে 5টা উইকেট, 10 নেমে পড়লো বাংলাদেশ টিমে, দলের এমন পরিস্থিতিতে
তৌহিদ হৃদয় এবং জাকির আলী যখন এসে দলের হাল ধরে, আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচাইতে ষষ্ঠ উইকেট পার্টনারশিপ, যেটা আজকে রেকর্ড সংখ্যক রান 150+ স্কোর করে তার বাংলাদেশের 100 না হওয়া রানটাকে 228 পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশ ইনিংসে এর থেকে বেশি কিছু বলার মতো আর হয়তো থাকে না। এখন চলে আসি ইন্ডিয়া ইনিংস। এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশের ইনিংসের সময়। আমরা সবসময় বরাবরই দেখি যে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে থাকে অপোনেন্ট টিমের জন্য সেটা হয়ে যায় বোলিং পিচ, আর আমরা যখন বোলিংয়ে আসি তখন অপোনেন্ট টিমের জন্য হয়ে যায় ব্যাটিং পিচ। আসলে ইন্ডিয়ার মতো একটা টিমের সাথে আমরা 230, 231 এসব রান করে আসলে কোনোভাবেই জেতা সম্ভব নয়। তবে বাঙালি দর্শক হিসেবে আমরা যেটা সবসময় আশা করে থাকি যে বাংলাদেশ হয়তো বা 50 রান করলে আমরা জিততে পারবো, তো আসলে সেটা কখনো সম্ভব হয়ে পড়ে না। এখন চলে আসা যাক ইন্ডিয়ার ব্যাটিংয়ে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেলের মতো, হার্দিক পান্ডের মতো যেখানে বাঘা ব্যাটসম্যান, আসলে সেখানে 230 রান, 250 রান বা 300 রান করে আমরা কখনো জেতা আশা করি না। তো সেখানে যখন ইন্ডিয়া ব্যাটিংয়ে নামলো, রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেনিং করে। এইখানে রোহিত শর্মা 36 বল থেকে 41, যথাক্রমে শুভমান গিল 129 বল থেকে 101 অপরাজিত। এরপর বিরাট কোহলি 38 বল থেকে 22 রান, শ্রেয়াস আয়ার 17 বল থেকে 15 এবং অক্ষর প্যাটেল 12 বল থেকে 8 রান। কেএল রাহুল 47 বল থেকে 41 রান করে অপরাজিত থাকে। ইন্ডিয়া তাদের জয়ের যে রানটা 231 রান পর্যন্ত চলে যায়। এই হচ্ছিল আজকের ম্যাচের ফলাফল। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় ম্যাচের এক্সপ্লেইন। পরবর্তী সকল ম্যাচের এক্সপ্লেইন শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো এবং খারাপ দিকগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য।